প্রত্যয় তার 7 বছরের ভালোবাসা ভুলে যেতে কেবলমাত্র ওকে ইউজ করছে, এটাই কি সত্যি? তিন্নি নামক মেয়েটা কি সত্যি বলছে? অনু কি তবে শুধুই অন্য একজনের জায়গা পূরণ করে ইউজ হয়েছে মাত্র? ইউজ শব্দটা সেই সকাল থেকেই মাথার মধ্যে গেড়ে বসে আছে ওর। কিছুতেই শব্দটাকে সরানো যাচ্ছে না মাথা থেকে। ইউজ শব্দটা নিয়ে ভাবতে ভাবতেই অনুর মনে পড়ে যায় সকালের কথা। নিজের ব্যতিগ্রস্ত হৃদয়কে সামাল দিতে না পেরে সকালবেলা যা নয় তাই বলেছে অরুকে। নিজের ছোট্ট বোনের প্রতি এরূপ জঘন্য আচরণ করে প্রত্যয়ের উপর জমে থাকা রাগ অরুর উপর ঢেলে এখন অনুশোচনায় বুক ফেটে কান্না আসছে অনুর। কি করছে অরু? ঠিক আছে তো? নাকি আপার উপর অভিমান করে ভুলভাল কিছু করে বসেছে ওর ডান পিঠে বোনটা? হাজারো অজানা প্রশ্ন এসে বাড়ি খাচ্ছে অনুর মস্তিষ্কে। ও আর ভেবে সময় নষ্ট করতে পারল না। তৎক্ষণাৎ অরুর সাথে কথা বলার জন্য দ্রুতই ফোন বের করে কল লাগালো কৃতিকের নাম্বারে। কিন্তু দুঃখের বিষয়, বারবার ফোন করার পরেও কেউ ফোনটা তুলছে না। কি করে তুলবে? ফোনটা যে সেই সকাল থেকেই মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে। এদিকে অরুকে কলে না পেয়ে শব্দ করে কাঁদতে কাঁদতে অনু বসে পড়ে বালু আস্তরিত স্যাঁতসেঁতে বেলাভূমিতে। সন্ধ্যা রাতে রিসোর্টের সামনে বাইক থামিয়ে অরুর বাহু ধরে এক প্রকার টেনে বাইক থেকে নামালো কৃতিক। অরুর চোখ মুখ বিমর্ষ, ওর গালে 5 আঙুলের দাগ সুস্পষ্ট। মাথাটা নুয়ে রেখেছে সেই কখন থেকে। কৃতিক নিষ্প্রভ চোখে অরুর দিকেই ধ্যানমগ্ন হয়ে চেয়ে আছে। ওর কাছে এই ফোলা ফোলা চোখের অরুকে বরাবরই সুন্দর লাগে। আজ মনে হচ্ছে আরো একটু বেশি সুন্দর লাগছে। অরুর পরনে ছিল সুতির ঘাগরা আর ওভার সাইজ টপস। টপসের ওপর বানজারা কারুকাজের কোটি, লম্বা হাঁটু সম চুলগুলো ঢিলে ঢালা করে হাত খোপা বাঁধা। এতক্ষণ ধরে হেলমেট পরে থাকায় খোপাটা মনে হচ্ছে আরো ঢিলে হয়ে গিয়েছে। এখনই খুলে পড়বে পড়বে ভাব। দুধে আলতারাঙা মুখটা কেঁদে কেটে লাল বর্ণ ধারণ করেছে। তবে সন্ধ্যা রাতের হ্যাজাকের আলোয় এই লাল লাল চেহারায় বড়ই মায়াবী লাগছে তাকে। যে কেউ দেখে বলবে নতুন বিয়ের সিঁড়ি জেগেছে মেয়ের মুখে। খানিকক্ষণ বাদে ওদের পেছন পেছন উবার থেকে নেমে এলো এলিশা, অর্ণব আর সায়রও। কারো মুখে টু শব্দ নেই ওদের। চারিদিকে পিনপতন নীরবতা। অরু চুপচাপ মাথা নুয়ে দাঁড়িয়ে আছে সেই তখন থেকে। গলায় রজনীগন্ধা আর গোলাপ দিয়ে তৈরি তাজা ফুলের মালা, হাতেও একটা ঝুলানো। এটা বোধহয় কৃতিকেরটা। অরুর মলিন মুখটার দিকে তাকিয়ে এলিশা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বন্ধুর বেলাতে বরাবরই ওরা স্বার্থপর হয়ে যায়, আজও তাই হয়েছে। তবে এখন অরুকে ভেতরে নিয়ে কিছু খাওয়ানো উচিত, মেয়েটা সারাদিন না খেয়ে আছে। তাই চারিদিকের নীরবতা ভেঙে এলিশা বলে ওঠে, তোরা কি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকার প্ল্যান করেছিস? যদি তাই হয় তাহলে দাঁড়িয়ে থাক, আমি আর অরু ভেতরে গেলাম। ওরা সবাই এখনো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এলিশা অরুকে সাথে নিয়ে ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালে পেছন থেকে কৃতিক ডেকে ওঠে ওদের। এলিসা শোন। এলিশা ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে ওর পানে চাইলে কৃতিক একটা সাইন করা চেকের পাতা এলিশার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা অরুর মোহরানার টাকা, ওকে দিয়ে দিস। এলিশা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চেকটা হাতে নিয়ে ভেতরে চলে যায়। ওদিকে কৃতিকের কাণ্ডে সায়র আর অর্ণব অবাকের চরম সীমানায় গিয়ে চোখাচোখি করে দুজনে একই সুরে বলে উঠল, পৃথিবীতে এটাই বোধহয় প্রথম বিরল ঘটনা, যেখানে স্বামী তার বউকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে মোহরানার উসুল করে দিল। ওদের কথায় ধ্যান নেই কৃতিকের। ও তো সেই কখন থেকে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে অরুর যাওয়ার পানে তাকিয়ে আছে। অরু চলে গিয়েছে বহুক্ষণ আগে, তবুও তাকিয়ে আছে। অদূরে কোনো এক বাঙালি ক্যাফে থেকে তখনও কানে ভেসে আসছে বেসুরো দুটো লাইন, আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি, প্রকাশ করি কম। চারিদিক জনমানব শূন্য হয়ে আছে। বিস্তৃত তিমিরে ঢাকা কালো রাতের ইতি টেনে সবে সবে ভোরের আলো ফুটেছে ধরণীতে। সূর্য এখনো তার তেজস্ক্রিয়তা ছাড়ায়নি পুরোপুরি। প্রকৃতিতে হিম ধরা শীতল পরিবেশ বিরাজমান। হাইওয়ে রাস্তার অদূর থেকে ভেসে আসছে দু একখানা কাভার্ড ভ্যানের সাই সাই আওয়াজ। রাস্তার দুপাশে স্থির মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকা
সারি সারি বৈদ্যুতিক খুঁটির মাথায় বসেছে জোড়ায় জোড়ায় বন্য পাখিদের ঝাঁক। একের পর এক বন্য পাখিদের চোখের আড়াল করে নিভু নিভু ভোরে ফাঁকা রাস্তার মাঝ দিয়েই আপন গতিতে এগিয়ে যাচ্ছে কৃতিকের 4 চাকা ব্ল্যাক মার্সিডিজ। গন্তব্য সান ফ্রান্সিসকো ছাড়িয়ে নিজের নির্জন ছোট্ট বাড়িটা। এখন অবশ্য শুধু নিজের বলা যায় না, যেহেতু ও একজনের সারা জীবনের দায়িত্ব নিয়েছে, সেহেতু কৃতিকের যা তা তো তারও বটে। এই হিম ধরা ঠান্ডার মাঝেও গাড়ির জানালার গ্লাস খুলে তাতে দুহাত রেখে তার উপর চিবুক ঠেকিয়ে ফুপিয়ে কাঁদছে অরু। যদিও কৃতিক কান্নাকাটি একদম পছন্দ করে না, কিন্তু তাতে আপাতত অরুর হেলদোল নেই। জীবনটাই যেখানে এলোমেলো করে ছেড়ে দিয়েছে, সেখানে পছন্দ অপছন্দ দিয়ে কি আসে যায় আর? কৃতিক কি ভাববে সেসব কথা মাথায় না ঢুকিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে গাড়িতে ওঠার পর থেকেই কেঁদে ভাসাচ্ছে সে। মুখমণ্ডল জুড়ে তার আকাশ সম দুঃখের ছড়াছড়ি। অরু প্যাসেঞ্জার সিটে বসা সত্ত্বেও পা দুটো তুলে রেখেছে সিটের ওপর। ও আরাম করে বসে আছে দেখে কৃতিকও বুঝে শুনেই গাড়ি ড্রাইভ করছে আপাতত, যাতে অরুর কোথাও না লাগে। অরুর বাঁধনহারা রেশমের মতো লম্বা সিল্কি চুলগুলো ক্রমাগত উড়ে এসে আছড়ে পড়ছে কৃতিকের চোখে মুখে। মাঝে মধ্যে ড্রাইভ করতেও অসুবিধা হচ্ছে খুব। তবুও কৃতিক কোনো কিছুরই পরোয়া করছে না, কারণ ওর কাছে এই চুলের মিষ্টি গন্ধটা হৃদয় জুড়িয়ে দেওয়ার মতোই প্রশান্তিদায়ক। দরকার পড়লে 1 ঘন্টার রাস্তা 2 ঘন্টায় অতিক্রম করবে, তবুও নিজের শরীর থেকে অরুর চুল সরাবে না। কিন্তু অরু তো সেই ভোর রাত থেকেই বাইরে মুখ দিয়ে বসে আছে। বাইরের হিম ধরা পুরো ঠান্ডাটা ওর চোখে মুখে এসে হামলে পড়ছে। এরকম ঠান্ডার মধ্যে বাইরে মুখ দিয়ে আরো কিছুক্ষণ বসে থাকলে বাড়িতে যেতে যেতেই অরুর নিউমোনিয়া হয়ে যাবে নিশ্চিত। তাই কৃতিক এবার এক হাতে ড্রাইভ করতে করতেই অন্য হাত দিয়ে জানালার কাঁচটা তুলে দিল। জানালার কাঁচ টেনে দেওয়াতে একটু পিছিয়ে বসেছে অরু, তবুও কান্না থামায়নি। চোখ দিয়ে তার এখনো গঙ্গা যমুনা বয়ে যাচ্ছে। অরুকে এখনো কাঁদতে দেখে সামনে ফোকাস করেই বিরক্ত ভঙ্গিতে কথা ছড়ে কৃতিক। কাঁদছিস কেন এইভাবে? মেরেছি তোকে? কৃতিকের কথার পেছনে অরু মৌনতা পালন করে, শুধু মনে মনে বলে, এর থেকে মারলে বেশি ভালো হতো। একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেই কখন থেকে চুপ হয়ে আছে অরু। আদৌ উত্তর দেবে বলেও মনে হচ্ছে না। গতকাল থেকেই মুখে কুলু পেটে বসে আছে মেয়েটা। কৃতিক জানে কাকে কিভাবে কথা বলাতে হয়, তাই ও খানিকটা কৌশলী পন্থায় অবলম্বন করলো। হুট করেই মাঝ রাস্তায় গাড়ির ব্রেক কষলো। এভাবে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়াতে অরু হকচকিয়ে বাইরে তাকিয়ে বলল, এসে গেছি। কথাটা বলে বাইরে তাকিয়ে যেই দেখলো এটা তো মাঝ রাস্তা, তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে কৃতিকের পানে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে অরু। ওর চাহনিতে পাত্তা না দিয়ে গাড়ির ড্রয়ার থেকে একটা রূপোর নুপুর বের করে সেটাকে চোখের সামনে ধরে কৃতিক শুধালো। এটা তোর? কৃতিকের প্রশ্নে অরু হ্যাঁ সূচক মাথা নাড়ায়। চাই এটা? এবারও অরু উপর্নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তাহলে গাড়ি থেকে নাম। কৃতিকের শেষবারের কথায় অরু চোখ কপালে তুলে বলল, নামবো মানে? এই অচেনা রাস্তায় আপনি আমায় নামিয়ে দিয়ে যাবেন? ইডিয়েট। অস্ফুটে কথাটা বলে কৃতিক নিজেই গাড়ি থেকে নেমে গেল। অরু কৃতিকের যাওয়ার পানে চোখ রেখে বুঝলো এটা একটা পেট্রোল পাম্প। তার পাশেই ছোটখাটো একটা মাঠ, হয়তো প্রয়োজনীয় কিছু কিনতে গিয়েছে সে। খানিকক্ষণ বাদে একটা মিনারেল ওয়াটারের বোতল হাতে নিয়ে ফিরে এলো কৃতিক। অতঃপর গাড়িতে বসে সেটা অরুর দিকে এগিয়ে দিয়ে বলল, বাইরে গিয়ে চোখ মুখ ধুয়ে আয়, তোকে পেতনির মতো দেখাচ্ছে। আমি রীতিমতো ভয় পাচ্ছি। কৃতিকের কথাটা অরুর মোটেই পছন্দ না হলেও এই মুহূর্তে চোখে মুখে আদতে একটু পানি ছিটানো প্রয়োজন। তাই গাইগুই না করে লম্বা চুলগুলোকে হাত খোপা বেঁধে গাড়ি থেকে বেরিয়ে এলো অরু। চোখে মুখে ইচ্ছে মতো পানির ঝাপটা দিয়ে নাক টেনে নিজেকে একটু স্বাভাবিক বানিয়ে পুনরায় গাড়িতে ফিরে এলো। অরু গাড়িতে বসতেই ওর দিকে টিস্যু এগিয়ে দিল কৃতিক। অরু টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, এবার তো দিন, নপুরটা আমার ছোটবেলার স্মৃতি। নবুরটা নিয়ে যাওয়া কি খুব দরকার? পরে নিলে হয় না? কৃতিকের কথায় অরু আচমকা দৃষ্টিপাত করলো ওর চোখের দিকে। মনে মনে বলল, আশ্চর্য,
আমার নূপুর দিয়ে ওনার কাজটা কি? অরুর ভাবনার ছেদ ঘটিয়ে একটানে ওর পা দুটো নিজের উরুর উপর তুলে নিল কৃতিক। এভাবে পা তুলে ফেলায় অকস্মাৎ পেছনে ঝুঁকে গেল অরু। পুরো গাড়ি জুড়ে তখনও পিনপতন নীরবতা বিরাজমান, যার দরুন অরুর তীব্র শ্বাস প্রশ্বাস আর হঠাৎ বেড়ে যাওয়া হৃদস্পন্দনের আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছে কৃতিক। অরুর এহেন পরিস্থিতিকে গ্রাহ্য না করে আলতো হাতে ওর পায়ে নূপুর পরানো শুরু করে সে। নিজ পায়ে কৃতিকের হাতের নরম স্পর্শ অনুভব হতেই ঠোঁট কামড়ে ফুপিয়ে কেঁদে ওঠে অরু। নিজের এলোমেলো অজানা অনুভূতিতে বিরক্ত। যা সম্ভব নয় তাই সম্ভব করে ছেড়েছে কৃতিক, কিন্তু অরুকেই কেন বলির পাঠা বানিয়ে এইরকম একটা অস্বাভাবিক সম্পর্কে জড়ালো সে? কেন অরুর সাথে সাথে নিজের জীবনটাকেও অগ্রহণযোগ্য সম্পর্কের মাঝে ঠেলে দিল? কি চাইছে কৃতিক? এভাবে অরুর জীবনটা নষ্ট করে কোন ভুলের শোধ নিল সে? একটা দুটো নয়, অরুর মনে হাজারো দানা বাঁধা প্রশ্নের ছড়াছড়ি। কিন্তু কে দেবে এত প্রশ্নের উত্তর? কৃতিক তো উত্তর দেওয়ার মতো ছেলেই নয়, অরুর প্রশ্নের তো মোটেই নয়। অথচ এখন এই মুহূর্তে কি সুন্দর করে মনোযোগ দিয়ে অরুর পায়ে নূপুর পরাচ্ছে সে। দেখে মনে হচ্ছে এর চেয়ে প্রয়োজনীয় আর সূক্ষ্ম কাজ কোনোদিন করেনি কৃতিক। অরু তখন থেকে হিজিবিজি চিন্তায় বিভোর হয়ে আছে। চারিপাশে ওর খেয়াল নেই মোটেই। কৃতিক নিজের হাতের কাজটা শেষ করে এক পলক ভাবুক অরুর চোখের দিকে তাকালো। অতঃপর নিজের হাতের বাঁধনটা আরো শক্ত করে ওর পায়ে অকস্মাৎ হ্যাঁচকা টান মেরে অরুকে নিজের কাছাকাছি টেনে নিয়ে এলো। আচমকা পায়ে টান দেওয়াতে সুতির ঘাগড়াটা অনেকটা উপরে উঠে গিয়ে মোমের মতো সুন্দর পা দুটো দৃশ্যমান হয়ে উঠেছে কৃতিকের চোখের সামনে। কৃতিক শুষ্ক ঢোক গিলে সেদিকে একবার পরখ করে, চোখ ঘুরিয়ে অরুর অশ্রুসিক্ত নয়নে চোখ রাখলো। তারপর আরেকটু কাছে এগিয়ে গিয়ে নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ওর চোখের জলটুকু মুছিয়ে দিতে দিতে মাদকতায় নিবিষ্ট চাহনি নিক্ষেপ করে দুঠোঁট নাড়িয়ে হাসকি স্বরে বলল, বউ। কৃতিক খুব আস্তে করে শব্দটা উচ্চারণ করলেও অরুর শ্রবণেন্দ্রিয়তে তা স্পষ্টভাবে পৌঁছেছে। কথাটা শোনা মাত্রই অজানা শিহরণে শরীর ছেয়ে গেল অরুর। কাঁটা দিয়ে উঠল শরীরের প্রত্যেকটা লোমকূপ। অজান্তেই তলপেটের মাঝে ডানা ঝাপটাতে শুরু করে দিল অসংখ্য প্রজাপতির দল। ইস, কি অস্বস্তিদায়ক অনুভূতি! অরুর কেমন কেমন লাগছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে মুহূর্তেই। কৃতিক এখনো একইভাবে তাকিয়েছে। অরু আমতা আমতা স্বরে বলে উঠল, আমি পানি পান করব। অরুর কথায় কৃতিকের ঘোর কেটে যায়। ও মুহূর্তেই অরুর থেকে দূরত্ব বাড়িয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। ড্রাইভ করতে করতে মনে মনে কৃতিক ভাবছে, যাক, কান্নাকাটি তো অন্তত থেমেছে। ওদিকে অরু এক নিঃশ্বাসে ঢকঢক করে পানি পান করে পুরো বোতল খালি করে ফেলেছে। তবুও কোনো কিছুর তৃষ্ণাতে হাঁসফাঁস করছে ভেতরটা। কি অদ্ভুত এই অনুভূতি! কৃতিক কি জাদু জানে? অনু ফ্রন্ট ইয়ার্ডেই দাঁড়িয়েছিল। অরু অনুকে দেখা মাত্রই ফেন্স গেট ঠেলে ভেতর প্রবেশ করে দৌড়ে গিয়ে অনুর গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। অনু জানে অরুর এমন কান্নার কারণও নিজেই, তাই নিজের কাজে বড্ড অনুতপ্ত অনু। অরুর এমন হৃদয় নিংড়ানো কান্নার গতিবেগে অনুও আর নিজেকে সামলে রাখতে পারল না। বোনকে দুহাতে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে অনু বলে, আপার ওপর অভিমান করে এভাবে কাঁদিস না সোনা। আপা খুব সরি, আর কখনো তোকে এভাবে বকবো না। আমার ঘাট হয়েছে। অনুর কথায় ক্রন্দনরত অরু এদিক ওদিক না সূচক মাথা নাড়ায়। অরুর ভাবভঙ্গিমা অনুর বোধগম্য হয়নি, তাই অনু পুনরায় নরম সুরে বলল, বলেছি তো আর কখনো বকবো না এভাবে। এসেছিস থেকে কেঁদেই যাচ্ছিস। কি হয়েছে? কৃতিক ভাইয়া কিছু বলেছে? দেখি আমার দিকে তাকা। অরুর গাল দুটো আজলা করে ধরে মুখোমুখি দাঁড় করিয়ে অনু আবার শুধায়, কৃতিক ভাইয়া কিছু বলেছে? অনুর প্রশ্নে অরু পিছনে দৃষ্টি নিক্ষেপণ করে। তাকিয়ে দেখে কৃতিক নেই, হয়তো ভেতরে চলে গিয়েছে অনেক আগেই। তারপর পুনরায় অনুর দিকে তাকিয়ে না সূচক মাথা নাড়িয়ে নাক টেনে অরু বলে, কেউ কিচ্ছু বলেনি। অনু নিশ্চিত হয়ে অরুর দু চোখ মুছিয়ে দিতে দিতে বলল, মায়ের অপারেশন হয়ে গিয়েছে, এখন আইসিইউতে আছে। 2-1 দিনেই হয়তো চোখ খুলবে মা। তারপর আমরা মায়ের সাথে কথা বলতে পারবো। মাকে নিয়ে দেশেও ফিরে যাব, আর দুঃখ নেই।
এত বড় একটা খুশির খবরেও কেন যেন খুশি হতে পারলো না অরু। কি করে পারবে? গতকাল রাতে নিজের সবটা সৎ ভাইয়ের নামে লিখে দিয়ে এসেছি। এসব কথা জানাজানি হলে মা আপা কেউই ওকে মেনে নেবে না, ভালোবাসবে না, উল্টে নোংরা বলে আখ্যায়িত করবে। এতগুলো দিন পরে একটুখানি খুশির মুখ দেখেছিল ওর পরিবারটা, অথচ অরু সবার আড়ালে সেটা ধূলিসাৎ করে মাটিতে মিশিয়ে এসেছে। কৃতিক কেন করলো এমনটা? নিজের ভাবনার মাঝেই অরু তৎক্ষণাৎ মনে মনে ঠিক করে নিয়েছে কৃতিককেও প্রশ্ন করবেই করবে, তাতে যা খারাপ হওয়ার হোক। তাছাড়া কৃতিক তো ওর সাথে খারাপ কোনো কিছু করার বাদ রাখেনি, তাহলে এত ভয় কিসের? অরুর অজ্ঞাত ভ্রমকে ভাঙিয়ে দিয়ে ফ্রেন্ডস গেট ঠেলে আগমন ঘটে প্রত্যয়ের। প্রত্যয়কে দেখে অরু এক নজর অনুর মুখের দিকে তাকিয়ে দ্রুত হেঁটে বাসার ভেতরে চলে যায়। অরু চলে গেলে অনু নিজেও পা বাড়ায় ভেতরে যাওয়ার উদ্দেশ্যে। এই মুহূর্তে প্রত্যয়ের সাথে কথা বলা তো দূরে থাক, ওর মুখটাও দেখতে ইচ্ছে করছে না অনুর। কিন্তু পিছনে ঘুরে কয়েক কদম পা বাড়াতেই প্রত্যয় ওকে টেনে ব্যাকইয়ার্ডে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। প্রত্যয়ের এমন কাণ্ডে অনু রেগে মেগে ঝাঁজিয়ে উঠে বলে, কি অসভ্যতা শুরু করেছেন? বাড়িতে কৃতিক ভাইয়া আছে। প্রত্যয় ওর মুখটা শক্ত হাতে চেপে ধরে বলল, সুই, ওই জন্যই তো বলছি আস্তে কথা বলো। অনু ওর হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে বলল, কি চাই আপনার? আমাকে ইউজ করে স্বাদ মেটেনি, নাকি তিন্নির সাথে আজ দেখা হয়নি তাই রিপ্লেসমেন্ট হিসেবে আমার কাছে এসেছেন? প্রত্যয় চটে আছে খুব। মেয়েটার তেজের সাথে কিছুতেই পেরে ওঠে না সে। কিন্তু এই মুহূর্তে অনুর ব্লেডের মতো ধারালো কথার আঘাতে রক্তাক্ত হয়ে যাচ্ছে হৃদয়টা। সেই সাথে মস্তিষ্ক হয়ে উঠেছে হিতাহিত জ্ঞান শূন্য। প্রত্যয় নিজেকে সামলে রাখতে না পেরে চড়াত করে তুঙ্গে উঠে যাওয়া মেজাজের বহিঃপ্রকাশ ঘটালো তৎক্ষণাৎ। অনুর হাত দুটো মাথার উপরে তুলে দেওয়ালের সাথে চেপে ধরে। ওর গলার কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত চেপে প্রত্যয় বলে, কথা না জানলে জানে মেরে ফেলবো। গত 2 দিন ধরে কুকুরের মতো পিছনে পড়ে আছি, কিছু একটা এক্সপ্লেন করতে চাচ্ছি। একবারও সুযোগ দিয়েছো আমায়? প্রত্যয় প্রথমবার অনুকে তুমি করে অধিকার খাটিয়ে কথা বলল। প্রত্যয়ের মুখের তুমি আওয়াজটা যে এতটা সুমধুর তা অজানাই ছিল অনুর। প্রত্যয়ের মুখে তুমি শুনে হতবাক হয়ে ওর চশমার আড়ালে ধূসর চোখ জোড়ার দিকে বিনা বাক্যে তাকিয়েছে অনু। একটুখানি থেমে প্রত্যয় পুনরায় কঠিন সুরে বলল, এত তেজ কেন তোমার? আর কি যেন বললে, ইউজ করা কাকে বলে সেটা কি আদৌ বোঝো তুমি? নাকি বুঝেই যাকে তাকে গিয়ে সব বলো? অনু এবারও পুরোপুরি নিশ্চুপ। ও ধ্যানমগ্ন হয়ে চেয়ে আছে প্রত্যয়ের চোখে। অনুকে তখন থেকে এভাবে অবাক নয়নে চেয়ে থাকতে দেখে রাগী আওয়াজটা মুহূর্তেই নিচু হয়ে গেল প্রত্যয়ের। চোখ দুটোতে হিংস্রতার জ্বলন্ত অঙ্গার দপ করে নিভে গিয়ে তাতে জড়ো হলো এক রাস মুগ্ধতা। এলোমেলো অনুভূতিগুলো উথাল পাতাল ঢেউ তুলে আশ্রয় পড়ছে মনের তটে। অনু এতটা কাছে দাঁড়িয়ে আছে, এতটা কাছে যে ওর তপ্ত নিঃশ্বাসগুলো প্রত্যয়ের মুখমণ্ডলে ছড়িয়ে পড়ছে বারে বারে। এবার আর কোনো কথা নয়। অনুর নিষ্প্রভ চোখে এক পলক চোখ রেখে প্রত্যয় নিজের খেইর হারিয়ে ফেলল। মুহূর্তে নিজের ওষ্ঠাগত করে নিল অনুর তীর তীর করে কাঁপতে থাকা অধর যুগল। অনুর ঠোঁটের ছোঁয়ায় হঠাৎ করেই যেন উন্মাদনা ছড়িয়ে পড়ল প্রত্যয়ের শরীরের রন্ধ্রে রন্ধ্রে। অনুর দিক থেকে কোনরূপ বাধা না আসাতে পরম আবেশে চোখ দুটো বন্ধ হয়ে গেল আপনা আপনি। এদিকে প্রত্যয়ের নরম ঠোঁটের স্পর্শে অনুর জান যায় যায় অবস্থা। খানিকক্ষণ চোখ বন্ধ রেখে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও পরক্ষণেই দুহাত দিয়ে প্রত্যয়কে ঠেলে সরিয়ে দিয়ে তড়িৎ গতিতে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো অনু। অনুর ধাক্কায় প্রত্যয় নিজের সম্বিত ফিরে পেয়ে নিজের কর্মকাণ্ডের জন্য লজ্জিত হয়ে নরম সুরে বলল, আই এম সরি, আসলে অনু ওকে মাঝপথে নামিয়ে দিয়ে না ঘুরেই জবাব দিল, সরি বলতে হবে না, আপনি যান এখন। আমি তোমার সাথে কথা বলতে চাই অনু, একান্তে। আমায় কি একটুখানি সময় দেওয়া যায় না? অনু এবার ঘুরে দাঁড়িয়ে প্রত্যয়ের মুখোমুখি হয়ে শুধালো, প্রত্যয় সাহেব, আপনি শুধু আমার, তাই তো? প্রত্যয় সেদিনের মতোই কণ্ঠে দৃঢ়তা টেনে বলল, 100%। আগামীকাল বিকেলে আমি সি বিচে অপেক্ষা করব। অনুর এইটুকু আশকারা পেয়ে প্রত্যয় যেন চাঁদ হাতে পেয়েছে। খুশির ঝিলিক ফুটে উঠেছে ওর চোখে মুখে।
প্রত্যয়কে এভাবে নিঃশব্দে ঠোঁট কামড়ে হাসতে দেখে অনু ভিতরে যেতে যেতে ঘাড় ঘুরিয়ে আবারও পিছনে তাকিয়ে বলল, আর হ্যাঁ, বাবল টি আনতে ভুলবেন না যেন। প্রত্যয়ের নরম হাসি এতক্ষণে পুরো ঠোঁট জুড়ে প্রসারিত হলো। ও পিছন থেকে হাঁক পেড়ে বলল, যথাজ্ঞা মহারানী। মাঝরাতে ফেরি লাইটের নিভু নিভু আলো আর সুইমিং পুলের নীলচে পানির কলকলানি মিলেমিশে পুরো ছাদ বারান্দা জুড়ে ম্যাজিক্যাল আলো ছায়া তৈরি করেছে। মাথার উপর খোলা আকাশ, আকাশের উপর থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। কখনো কখনো সেই চাঁদ ঢেকে যাচ্ছে পেজা তুলোর মতো উড়ো মেঘে, আবার কখনো তির্যক রূপলে আলো ছড়াচ্ছে পুরো ভুবন জুড়ে। চাঁদের দিকে নিকোটিন ধোঁয়া ছাড়তে ছাড়তে সেটাই তখন থেকে বেশ আগ্রহ নিয়ে পরখ করছে কৃতিক। রাত প্রায় 2:35, তাও চোখের পাতায় ঘুম আসার নাম নেই। তাই তো রুম থেকে বেরিয়ে ছাদ বারান্দায় এসে সিগারেট ধরিয়েছে সে। সিগারেটের কুণ্ডলি পাকানো ধোঁয়ার সাথে সাথে উড়িয়ে দিচ্ছে নিজের মনে জমানো অজস্র অযাচিত ভাবনাগুলোকে। অবশ্য এখন আর ভেবে লাভটাই বা কি? অরু তো সারা জীবনের জন্য অরু নামটা ভাবতে যতটা দেরি হলো, অরুর সেখানে উপস্থিত ততটা হতে দেরি হলো না। নিশুতি রাতে কারণ নিস্তব্ধ পায়ের আওয়াজ পেয়ে কৃতিক পিছনে ঘুরে দেখলো অরু দাঁড়িয়ে আছে। পরনে খয়েরি রঙের সুতির চুড়িদার, লম্বা চুলগুলো দিয়ে টুপটাপ করে পানি ঝরে শরীর ভিজে যাচ্ছে। তাতেও হেলদোল নেই অরুর। চোখে মুখে চরম বিষণ্ণতার ছাপ স্পষ্ট। হাত পায়ের ফর্সা ত্বকগুলো ফ্যাকাশে হয়ে কুঁচকে আছে। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে পানিতে ভিজেছে। অরুর এমন উদ্ভ্রান্তের মতো মুখশ্রী দেখে কৃতিক ভুরু কুঁচকে শুধালো, এত রাতে শাওয়ার কেন নিয়েছিস? কি প্রয়োজনে? অরু জবাব দেয় না, চুপচাপ হয়ে দাঁড়ায় কৃতিকের মুখোমুখি হয়ে। কৃতিকের পরনে কালো হুডি আর ওভার সাইজ ডেনিম। ওর নিষ্প্রভ চোখে কৃতিকের কালো কুচকুচে হুডিটার দিকে চেয়ে আছে চুপচাপ। ওর কর্মকাণ্ড দেখে কৃতিক বিরক্ত ভঙ্গিতে বলল, এত রাতে না ঘুমিয়ে এখানে কি? আমার সাথে ঘুমাবি? ঘুমালে চল, আমি একটু আরাম করে ঘুমাই। কৃতিকের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দু হাত দিয়ে ওর পেশিবহুল বুকের ওপর ধাক্কা দিয়ে অরু কাঁদতে কাঁদতে বলল, কেন করলেন এটা? কি দোষ করেছি আমি? কোন দোষের শাস্তি স্বরূপ আমার জীবনটা এভাবে তছনছ করে দিলেন আপনি? বলুন কেন, কি হলো বলুন। একবার, দুবার, তিনবার যখন কৃতিকের বুকের ওপর অরু ধাক্কা দিতে যাবে, তখনই ওর দুহাত শক্ত করে চেপে ধরে কৃতিক। চেহারায় গাম্ভীর্য টেনে এনে কঠিন সুরে বলে, যা করেছে খুব ভেবে চিনতে ঠান্ডা মাথায় করেছে। এবার এটা যত তাড়াতাড়ি মেনে নিবি ততই তোর জন্য মঙ্গল। কৃতিকের কথায় অরু ঝাঁজিয়ে উঠে বলল, আপনি কি পাগল? আপনার বাবা জামশেদ জায়ান চৌধুরী আমার মায়ের প্রয়াত স্বামী। সে হিসেবে আপনি আমার সৎ ভাই। কিভাবে ভুলে অরু গেলেন এটা? কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কৃতিক টান মেরে এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে অন্য হাতে শক্ত করে ওর গাল দুটো চেপে ধরে বলল, খবরদার, নিজেকে আমার বোন বলবি না, একদম মেরে ফেলবো। তুই আমার বিয়ে করা বউ, তোর সবকিছু আমার। তোর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এভরিথিং ইজ বিলং টু মি। তীব্র রাগে কাঁপতে কাঁপতে কথাটুকু শেষ করে অরুকে ধাক্কা মেরে সরিয়ে দেয় কৃতিক। কৃতিক ছাড়তেই অরু কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। অতপর হেসকি তুলে অস্পষ্ট সুরে বলল, সমাজ কোনোদিনও এই বিয়েকে স্বীকৃতি দেবে না, উল্টো আমাকে নোংরা বলে ধিক্কার দেবে। তখন নিশ্চয়ই খুশি হবেন আপনি। কৃতিক হাঁটু গেড়ে ওর মুখোমুখি হয়ে বসে বলল, আমি সমাজ মানি না, আর যে সমাজ আমার বউর দিকে আঙুল তুলে কথা বলবে, আমি সেই সমাজে ধ্বংস করে ফেলবো। আই রিপিট, ধ্বংস করে ফেলবো। কৃতিকের কথা শুনে ওর চোখে চোখ রাখলো অরু। চোখ তো নয়, যেন জ্বলন্ত আগ্নেয়গিরির দাবানল, যে তাকাবে সেই ভস্ম হয়ে যাবে। অথচ ফর্সা পুরুষালী তীক্ষ্ণ চোয়াল জোড়া মুখশ্রীটা কতটাই না সুদর্শন। এক মুহূর্তের জন্য অরুর মনে হলো এই অসম্ভব সুদর্শন মানুষটার স্বামী। হুট করে কেমন কৃতিককে অন্য নজরে আবিষ্কার করছে অরু। কয়েক মুহূর্তের জন্য নিজেকে বসিয়ে দিল কৃতিকের বাম পাশে তার পত্নী রূপে। পরবর্তীতেই অন্য মনটা লাফিয়ে উঠে বলল, না না, এটা কি করে সম্ভব? এমন একটা রাগী বদমেজাজি বেপরোয়া লোকের সাথে সারা জীবন কাটাবো? অসম্ভব। কারণ আর যাই হোক, সারা জীবন কৃতিকের হাতে মার খাওয়ার কোনো ইচ্ছে নেই অরুর। কি হলো? হঠাৎ করে কৃতিকের কথায় ধ্যান ভাঙে অরুর।
বেরিয়ে আসে নিজের দিবা স্বপ্ন থেকে। ছোট্ট করে জবাব দেয়, কিছু না। কৃতিক ওর ভেজা চুলে হাত বুলিয়ে দিয়ে আশ্বস্ত করে পুনরায় বলে, অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়। চিন্তা নেই, পুরো দুনিয়া আমি দোহাতের সামনে নেব। তোর গায়ে কলঙ্কের আঁচও আসতে দেব না, এটুকু ভরসা রাখতে পারিস। হার্টবিট। কৃতিকের শেষ কথাতে অরু চকিতে মাথা তুলে বলল, কি? বলেছি তুই আমার হার্টবিট। আহ! অরু কিছু বলবে তার আগেই ওর দিকে চোখ পাকিয়ে কৃতিক বলল, আর একটা প্রশ্ন করবি না, তাহলে মার খাবি। অপারক অরু আর কি বা করবে। মারের ভয়ে চুপচাপ পা বাড়ায় নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে। কৃতিক অরুর যাওয়ার পানে তাকিয়ে দ্বিতীয়বার বিড়বিড়ায়, হার্টবিট। নির্ঝঞ্ঝাট বিদ্যাপীঠ সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটি। সান ফ্রান্সিসকোর মধ্যে সবচেয়ে সুপরিচিত এবং নামকরা হওয়াতে এই ভার্সিটিতে ফরেনার শিক্ষার্থীদের অভাব নেই, সেই সাথে সাথে ফরেনার প্রফেসরদেরও। তবে আজ ভার্সিটি ক্যাম্পাসে খুব একটা শিক্ষার্থীদের আনাগোনা নেই। এর কারণ শীতের শেষ ভাগ চলছে, যার দরুন সবাই সি বিচ, জঙ্গল, পাহাড় এথায় সেথায় ক্যাম্পিংয়ে গিয়েছে। এখানকার শিক্ষার্থীরা বইয়ের পাতায় নয়, হাতে কলমে কিংবা পর্যবেক্ষণ করেও অনেক কিছু শেখে। সারা বছর তাদের ক্লাসরুমের বাইরেও অনেক কার্যক্রম থাকে। অরুও বিগত কয়েক মাসে অনেক কিছুই শিখেছে, অনেক কিছু লক্ষ্য করেছে, ভালো মন্দ দুটোই। আমেরিকার সংস্কৃতির মধ্যে এমন অনেক কিছু আছে যা শুনলে বা দেখলে গা ঘিন ঘিন করে ওঠে, যার মধ্যে নিখিল ভাইয়ের রিলেশনশিপ অন্যতম। এখনও কৃতিকের বলা কথাগুলো মনে পড়লে নাক শিকুই উঠে যাচ্ছে অরুর। ভার্সিটির গেট পেরিয়ে নরম সবুজ ঘাসগুলোকে পায়ে মাড়াতে মাড়াতে হিজিবিজি ভাবনায় বিভোর হয়ে আছে অরু। ওর পরনে চিকন কারির সফেদ রঙের লং কুর্তি আর লেগিংস। কুর্তির উপরে এঁটে আছে লেডিস ডেনিম জ্যাকেট। লম্বা চুলগুলো পনিটেল করে গার্ডার নিয়ে বাঁধা। ধীর গতিতে হাঁটার জন্য মাথাটাও নিচু হয়ে আছে সেই কখন থেকে। ওই জন্যই তো সায়নী যে সেই কখন থেকে ওর সাথে সাথে হাঁটছে, অরুর তাতে হদিশ নেই। এতক্ষণ ধরে আশেপাশে হাঁটার পরেও মেয়েটা একবার মাথা তুলে তাকালো না অবধি। কি এমন ভাবছে ও? মনে মনে বিরক্ত হয়ে সোজা গিয়ে অরুর সামনে দাঁড়িয়ে খানিকটা গাল ফুলিয়ে সায়নী জানালো, কি এমন ভাবছো বলো তো? সেই তখন থেকে তোমার সাথে সাথে হাঁটছি, খেয়ালই করছো না? অরু চট করে ভ্রম থেকে বেরিয়ে মাথা তুলে বলল, আরে সায়নী যে, কেমন আছো বলো? এতক্ষণে জিজ্ঞেস করার সময় হলো? আই এম সরি, একটু বেখেয়ালে ছিলাম। সায়নী এবার বুঝতে পারার মতো করে হাঁ সূচক মাথা দুলিয়ে বলল, ইটস ওকে। কিন্তু তুমি এতদিন কই ছিলে? কতদিন ক্যাম্পাসে আসো না বলো তো? সায়নের কথায় অরুর মনে পড়ে যায় সেই নিখিল ভাইয়ের সত্যি জানার পর থেকেই আর ভার্সিটির গেট মাড়ায় নিও। তারপর আরো কত কি না হয়ে গেল। জীবনটা এখন এলোমেলো। আবার কি ভাবতে বসলে? অরু না সূচক মাথা নাড়িয়ে ছোট্ট করে বলল। কিছু না। সায়নী এবার হাসির দ্বারা ঠোঁট প্রসারিত করে বলল, এই অরু, জেকে স্যারের কি খবর? অরু ঠোঁট উল্টে বলল। ওনার কথা কি করে আমি জানবো? ওনাকে গিয়ে বরং জিজ্ঞেস করো। সায়নী এবার ভ্রু কুঞ্চিত করে বলল, তুমি ওনার স্টেপ সিস্টার, তুমি জানবে না তো কে জানবে? ঢং। সায়নীর কথায় অরু কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে হাসল। পরক্ষণে সায়নী আবারও শুধালো, বলো না একটু, এতদিন স্যার ভার্সিটিতে কেন আসেনি? আমি যতদূর জানি উনি ব্যাংককে গিয়েছিলেন। অরুর উত্তর শুনে সায়নী বেশ খুশি হয়ে যায়। খুশি হয়ে অরুর হাত জড়িয়ে ধরে বলে, এই না হলে আমার ননদিনী। তুমি জানো জেকে স্যারকে আমি অনেক পছন্দ করি, কিন্তু বলার সাহস ওঠে না। শুনেছি ব্যক্তি জীবনে উনি অনেক বেশি রাগী, আসলেই কি তাই? সায়নীর কথার বিপরীতে অরু কিছু বলতে যাবে তার আগেই ওর চোখ আটকে যায় ক্যাম্পাসের অন্য পাশে পুল সাইডে কিছু মানুষের ভিড়ের মাঝে। সেখানে নিখিল ভাইও উপস্থিত। তারা সবাই কোনো কিছু একটা নিয়ে বেশ উল্লাসে মেতে আছে, কিন্তু কি নিয়ে? অগত্যাই সায়নীর দিকে তাকিয়ে উল্টে প্রশ্ন ছড়ে অরু। আচ্ছা সায়নী, ওখানে কি হচ্ছে?
সায়নী অরুর দৃষ্টিপাত অনুসরণ করে, সেদিকে একবার তাকিয়ে বলল, সায়েন্টিস্ট ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশি নিখিল ভাই ওদের গ্রুপের টিম লিডার হয়েছে, সেটারই সেলিব্রেশন করছি বন্ধু বান্ধবদের নিয়ে। ও আচ্ছা। অরুর কথার মাথায় সায়নী অবিশ্বাসের সুরে বলে, হি ইজ এ ভেরি ট্যালেন্টেড গাই। কত অল্প সময়ে কেমন টিম লিডার হয়ে গেল, তার উপর দুইটা সুন্দরী গার্লফ্রেন্ড, সব দিক থেকে সোনাই সোহাগা। আহা! অরু মুখ ভঙ্গিমায় বিরক্তির ছাপ টেনে বলল, একজন মানুষের আবার দুটা গার্লফ্রেন্ড হয় কেমন করে? সায়নী কুটকুটিয়ে হেসে বলল, হয় হয়, আমেরিকাতে সব হয়, চাইলে তুমিও। সায়নীর কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই পেছন থেকে ডেকে উঠল কেউ। আরোরা? অরু জানে এটা কে হতে পারে। এই পুরো ক্যাম্পাসে অরোরা বলে ওকে একজনই ডাকে, কিন্তু ও এখন কিছুতেই এই মানুষটার মুখোমুখি হতে চায় না। তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে না শোনার ভান করে চোখ খিচে চুপচাপ দাঁড়িয়ে রইল সেখানেই। সায়নী পেছনে ঘুরে বলল, আরে নিখিল ভাই যে, আপনি ওকে চেনেন? নিখিল হ্যাঁ না কোনো উত্তর না দিয়ে স্মিত হেসে অরুর দিকে তাকিয়ে পুনরায় ডাকলো। আরোরা? সায়নীর সামনে দাঁড়িয়ে আছে। নিখিলও এগিয়ে এসেছে। এবার আর ইগনোর করার সুযোগ নেই, পিছনে ঘুরতেই হবে। কিছু করার নেই ভেবে নিখিলের মুখোমুখি হতে যাচ্ছিল অরু। এখনো পেছনে ঘুরেনি। ঘুরবে ঘুরবে ভাব ঠিক তখনই কোত্থেকে যেন বাস খাই কর্কশ আওয়াজ কানে ভেসে এলো ওর। আরু! আচমকা কৃতিকের আওয়াজ পেয়ে কেঁপে উঠল অরু। তড়িৎ গতিতে চোখ দুটো খুলে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো তাকে। খানিকক্ষণ খোঁজাখুঁজির পর দেখলো ভবনের দোতলার অফিস রুমের করিডোরে দাঁড়িয়ে ওর দিকেই কটমট করে তাকিয়েছে কৃতিক। কৃতিকের চোখের দিকে এক পলক তাকিয়ে একটা শুষ্ক ঢোক গিলে সায়নীকে উদ্দেশ্য করে অরু বলে, চলো ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। এই বলে সায়নীর হাত ধরেই দ্রুত ক্লাসের দিকে পা বাড়ায় অরু। পেছন থেকে নিখিল ডেকে বলল, আরে আরোরা, কথাটা শুনে যাও। নিখিল এখনো অরুর যাওয়ার পানে তাকিয়ে আছে। তখনই অন্য দিক থেকে একজন এসে নিখিলের উদ্দেশ্যে বলে, আরে ভাই, তুমি এখানে? তোমার গার্লফ্রেন্ডদের কেউ ধাক্কা দিয়ে পুলে ফেলে দিয়েছে। একটাও তো সাঁতার জানে না, দুইটাই হাবুডুবু খাচ্ছে। নিখিল আশ্চর্য হয়ে বলল, কি বলছো? কাকে ফেললো? তা তো জানি না, ভিড়ের মধ্যে কে কাকে ধাক্কা দিয়েছে সেটা বলা মুশকিল। তুমি তাড়াতাড়ি যাও। নিখিল হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করে। অরু, সায়নী, নিখিল সবাই যে যার মতো চলে গিয়েছে, যার ফলে নরম ঘাস আবৃত জায়গাটা শূন্যই পড়ে আছে। দোতলার করিডোর দিয়ে কৃতিক এখনো সেই শূন্যস্থানের দিকে তাকিয়েই ঠোঁট বাঁকিয়ে হাসছে। পায়ের স্যান্ডেল দুটো আঙুলের ভাঁজে নিয়ে খালি পায়ে সাগরের কোল ঘেঁষে হাঁটছে অনু। প্যান্টটা একটুখানি গুটিয়ে গোড়ালি থেকে উপরে তুলে প্রত্যয়ও অনুর পাশাপাশি হাঁটছে। সাগর পাড়ের চারিদিকে শঙ্খচিল আর পানকৌড়ির চিউ চিউ আওয়াজ। অনু বাবলটিতে একটা করে সিপ নিচ্ছে আর চোখ বন্ধ করে পাখির কলরব শুনছে। সেই কখন থেকে ওদের মাঝে নীরবতা বিরাজমান। অনেকক্ষণের নীরবতা ভেঙে সর্বপ্রথম প্রত্যয়ই বলে ওঠে, তুমি না মানে আপনি ভারী অদ্ভুত জানেন। কখন যে রেগে যান আর কখন যে ঠান্ডা হয়ে যান আমি নিজেই বুঝতে পারি না। এত মুড সুইং কেন হয়? প্রত্যয়ের কথায় অনু শব্দ করে হেসে বলল, নাও ইউ ক্যান কল মি তুমি। এত ইতস্তত কেন হচ্ছেন? আফটার অল উই কিসেস ইচ আদার। অনুর কথায় কালকের দৃশ্যপট ভেসে উঠল প্রত্যয়ের চোখে। ও তৎক্ষণাৎ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, মানে তোমার কিছু জানার নেই? অনু গম্ভীর গলায় বলল, আছে তো, অনেক কিছু জানার আছে। প্রত্যয় শুধালো, বলো কি জানতে চাও, সব বলবো তোমায়, নো লুকোচুরি। আমাকে ইউজ করা কেন হলো শুনি? আপনার লং টাইম লাভ হিস্ট্রি, তাহলে আমার প্রতি দুর্বলতা অনুভব করারই বা কারণটা কি? অনুর অনেকগুলো প্রশ্নের উত্তর একসাথে দেওয়ার জন্য প্রত্যয় একটু রয়েস হয়ে বলল, প্রথমত তিন্নি আমার সাথে ভালোবাসার হাজারো প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর চিট করেছে, জামা কাপড়ের মতো সুগার ড্যাডি চেঞ্জ করেছে। তাহলে ওর প্রতি আমার ভালোবাসাটা রইল কোথায়? ও হাইলি ড্রাগ অ্যাডিক্টেড। এক কথায় বলতে পারো ওর জীবনে শুদ্ধ বলে আর কিছু অবশিষ্ট নেই। এসবের কারণে তিন্নির প্রতি আমার ঘৃণ্য মনোভাব তৈরি হয়েছে আরো কয়েক বছর আগে। আর এখন তো ওকে মনে রাখার প্রশ্নই ওঠে না। ওকে মাঝে মধ্যে আমার পাগল মনে হয় জানো।
এতদিন খবর ছিল না, যেই আমি বছরখানেক ধরে একটু মুভ অন করেছি এখন আবার আঠার মতো পেছনে লেগে আছে। ওর কাজই বোধহয় আমার জীবনটাকে অগোছালো করে দেয়। তবে হ্যাঁ, এরপরও যদি দ্বিতীয়বার এমন কিছু করে আমি যথাযথ ব্যবস্থা নেব, আই প্রমিস।